দর্শক, ডিসেম্বর মানেই বিজয়ের মাস। আর বিজয়ের মাসে আজকের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে তাদের প্রতি যারা এনে দিয়েছেন লাল সবুজের বাংলাদেশকে। আর সেই সব বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের শুরুতেই গান ও কবিতার সমন্বয়ে ভালোবাসার 16ই ডিসেম্বর শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা। আর এতে অংশ নিয়েছেন মন্ট্রিলের জনপ্রিয় 4 শিল্পী সাফিনা করিম, জয়ন্ত ভৌমিক জয়, শামসাদ রানা ও ঈশা মেহেদি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, আমাদের হাজার বছরের শৌর্য বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। মুক্তিপাগল বাঙালি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রঙে সেই সূর্যকিরণ হয়েছিল আরও রক্তাভ। লাখো শহীদের রক্তের রং সবুজ বাংলায় মিশে আমাদেরকে দিয়েছিল লাল সবুজ পতাকা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, লাখো শহীদ ও কোটি বাঙালির আত্মনিবেদনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের মারপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। মনে কি পড়ে না ঘন বটমূল রমনার উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর। 100 বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা।
হাতিয়ারহীন প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যুর, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় খুন। স্বজনের হাড়ে করটিতে জলে সে চিঠির সে আগুন। ঝোপে জঙ্গলে আসে, দঙ্গলে আসে গেরিলার দল, হাতিয়ার হাতে চমকায়, হাতে জলসায় রোষ প্রতিশোধ। শোধ রক্তের নেবে, তক্তের নেবে অধিকার। নামে ঝঞ্ঝায় যদি জঞ্জায় যাক, ক্ষতি নেই, ওঠে গর্জন করে অর্জন মহাক্ষমতা। দিন আসবে, দিন মোরা আসবে। ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদান। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদান। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। আরভিন অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি, লেখক, গীতিকার, মানবতা কর্মী। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থিত শরণার্থী শিবিরগুলো ঘুরে দেখেছিলেন। যশোর রোডের সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলিতে আশ্রয় নেয়া, সেপ্টেম্বর মাসের প্রবল বৃষ্টিতে তলিয়ে যাওয়া উদ্বাস্তু মানুষগুলির অবর্ণনীয় দুঃখ দুর্দশা নিয়ে লিখেছিলেন বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। নিজ দেশে ফিরে এই কবিতাকে গান করে বন্ধু বব ডিলান সহ অর্থ সংগ্রহ করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের জন্য, শরণার্থীদের জন্য। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল, যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে, আকাশে বসত মোরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে, ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান, এই কালোরা কবে হবে শেষ। শত শত মুখ হায় কাতর, যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। সময় চলেছে রাজপথ ধরে, যশোর রোডেতে মানুষ মিছিল, সেপ্টেম্বর হায় কাতর, গরু গাড়ি কাদা, রাস্তা পিছিল। লক্ষ মানুষ ভাবছে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়, ঘরহীন ভাসে শত শত লোক, লক্ষ জননী পাগলের প্রায়, রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু,
পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে, এইটুকু শিশু এত বড় চোখ, দিশে হারা মা কার কাছে ছোটে। সেপ্টেম্বর হায় ৭১, এত এত শুধু মানুষের মুখ, যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন, ফসলের মাঠ ফেলে আসা সুখ। কার কাছে বলি ভাত রুটি কথা, কাকে বলি করো 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 ত্রাণ, কাকে বলি ওগো মৃত্যু থামাও, মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ। কাঁদো কাঁদো তুমি মানুষের দল, তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা, জননীর কোলে আধ পেটা শিশু, এ কেমন বাঁচা বেঁচে মরে থাকা। ছোট ছোট তুমি মানুষের দল, তোমার ঘরেও মৃত্যুর ছায়া, গুলিতে ছিন্ন দেহ মন মাটি, ঘর ছেড়েছ তো মিছে মিছে মায়া। সেপ্টেম্বর হায় ৭১, ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে। যশোর রোডের দুধারে মানুষ, এত এত লোক শুধু কেন মরে? শত শত চোখ আকাশটা দেখে, শত 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 শিশু মরে গেল। যশোর রোডের যুদ্ধক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো। কাদা মাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে, বাতাসে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমার বিমান, এই কালো রাত কবে হবে শেষ। শত শত মুখ হায় ৭১, যশোর রোড যে কত কথা বলে। এত মরা মুখ, এত মরা মুখ, পায়ে, আধ মরা পায়ে, বাংলা পূর্ব পূর্ব বাংলা বাংলা কলকাতা কলকাতা চলে। এত মরা মুখ, এত মরা মুখ, পায়ে, আধ মরা পায়ে, বাংলা পূর্ব বাংলা কলকাতা চলে। কলকাতা চলে। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের এই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেই কো শেষ। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, প্রিয় স্বদেশ, তুমি রয়েছ মননে, চেতনে, হৃদয়ে। তোমার এই শ্যামল বরণ কোমল মূর্তি আমাদের মর্মে গাথা, আর তাই তোমার পরেই ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই
মাথা। তুমি মিশেছ মোর দেহের সঙ্গে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সঙ্গে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মরণে গাঁথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়। আমাদের আবহমান ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি আর সব অর্জন ও সম্ভাবনা নিয়ে বিশ্বের বুকে গর্বিত হোক বাংলাদেশ প্রতিদিন প্রতিক্ষণে। দর্শক, এবার একটি নাচ, আর এই নাচটি কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন। নাচটিতে অংশ নিয়েছেন জসিমউদ্দিন সহ নৃত্যকলা একাডেমির নৃত্যশিল্পী দেবজ্যোতি দাস, সৃজিতা দাস ও শ্রীতপা দাস। বাধা মানি না, জয় হবেই হবে, ভয় করি না। চলো এগিয়ে যাব, বাধা মানি না, জয় হবেই হবে, ভয় করি না। পৃথিবী পলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই
আকাশ ছোঁবে সোনার বাংলার হবে না পরাজয় শুধু এগিয়ে যাবে বাঁধন হারা হয় প্রতিটি হৃদয় যেন আকাশ ছোঁবে সোনার বাংলার হবে না পরাজয় শুধু এগিয়ে যাবে পৃথিবীর পলকে আজ দেখো না বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ মনশালের প্রাণকেন্দ্রে প্রসিদ্ধ গ্রোসারি মার্শে গ্রিন পাঞ্জাব বাংলাদেশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি টাটকা শাকসবজি ফলমূল এবং মিষ্টি বিক্রি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিদিন মার্শে গ্রিন পাঞ্জাবে আসুন আপনার প্রয়োজনীয় পণ্যটি সুলভে কিনুন I have so many Bangladeshi products, so many things from Bangladesh. So you can come and then you are most welcome. A1 Tutorial. A1 Tutoring Center, located at 892 Gene Talon West. We offer help with school homework and advanced prep work from Monday to Thursday, 4:30 to 7:30 p.m. and 11 a.m. to 1 p.m. on weekends. Our center has highly qualified university-level tutors who guarantee your kids to benefit from a rich and nurturing environment of learning. To confirm your spot at A1 Tutorial, call today at 514-276-9898 or 514-690-6696. A1 Tutorial. প্রিয় দর্শক, আজ হ্যালো মন্টেলের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মন্টেলের দুজন গুণী ব্যক্তিত্বকে। আমরা পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। আমার ডান দিকে আছেন ডক্টর মাহতাব চৌধুরী। তিনি দীর্ঘ 28 বছর ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গিয়েছেন। এবং আমার বাঁ দিকে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সার্টিফাইড ট্রান্সলেটর এবং কেলানি ও রিফিউজি কোয়ালিশনের সদস্য জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া। দর্শক, আমি আলাপ শুরু করি আমাদের অতিথির সাথে। শুরুটা মাহবুব ভাই আপনাকে দিয়ে করতে চাই। আমরা দেখছি যে কানাডার যে ইমিগ্রেশন পলিসি বর্তমানে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে আগে যেরকম যে হারে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসায় মানুষজন আসছিল সেগুলি কমানোর সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এখন যে অবস্থাটা চলছে সেক্ষেত্রে কি যারা এখনো ক্লেমেন্ট হিসাবে আছে তাদের উপরে কোনো প্রভাব ফেলবে কি না? ধন্যবাদ বাবু ভাই। এনআরবি টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং আমি আরও খুশি হয়েছি যে আমাদের সঙ্গে আমাদের বড় ভাই এবং অত্যন্ত প্রিয় মুখ মাধব ভাই আছেন। আসলে আমি 93 থেকেই ইমিগ্রেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ মূল ইমিগ্রেশন না থেকে আমি ইমিগ্রেশনের বিভিন্ন রিফিউজি কোয়ালিশন, বিভিন্ন সাবজেক্টে এবং কোর্ট হাউস ইন্টারপ্রেটার এবং বিভিন্ন লয়ের সঙ্গে কাজ করেছি। ফ্রিজ করে নেই, বাট ওভার দি ইয়ার্স নাম্বারটা একটু কমিয়ে, কারণ এখানে দেখেন মানে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মানে হাউজিং কস্টিং, লোকজন এরকম কথা উঠেছে আমি নিজে দেখিনি, তাবুতেও থেকেছে। সো দেয়ার আর সাম রিউমার্স, বাট ক্যানাডা ইজ এ গ্রেট কান্ট্রি অ্যান্ড ক্যানাডার ইকোনমি বলেন বা রিফিউজি স্ট্যাটাস বলেন, আমি বলি দিস ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড স্টিল। সুতরাং আমার মনে হয় নাথিং টু বি ওয়ারিড, বাট ইয়েস একটু ডিলে হতে পারে প্রসেস। সো ডিলে ইজ নট আর কতটুকু নেবে না নেবে এটা তো উই শুড ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট পলিসি, ঠিক না? আমাদের কতটুকু দরকার এটা তো ওরাই ঠিক করে, কিন্তু আমার মনে হয় যে স্টিল উই আর ইন দ্য গুড শেপ। এখানে একটু ইন্টারাপ্ট করে বলি, এই যে পরিমাণ আমরা দেখলাম যে মানুষ আসছে,
এটা কি খুব একটা ওয়াইজ ডিসিশন ছিল গভর্নমেন্টের? কারণ আমরা দেখছি যে এটার যে ইফেক্টটা, হাউজিং প্রবলেম, জব মার্কেটের প্রবলেম, এইগুলো তো আমরা দেখছি, এটা তো বাস্তবতা। সেক্ষেত্রে কি সেই পলিসিটা কি আসলে কি খুব ভালো ছিল? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ভালো বা খারাপের প্রশ্ন না। অবশ্যই রিফিউজি এইভাবে আসাটা একবারে যে ঢালাও করে আসবে সেটা তো একটা ক্রাইটেরিয়া আছে, কারণ ওখানে একটা যে কোনো আপনার ইমিগ্রেশন পোস্টে যারা অ্যাপয়েন্টেড তারা তো একটা প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে, অফকোর্স। বাট যখন নাকি আপনি যে কোনো সয়েল থেকে উইদাউট টাচিং দ্য থার্ড কান্ট্রি আপনি যখন পাড়া দেবেন আমাদের সয়েলে, ক্যানাডিয়ান সয়েলে, এ রিফিউজি অফিসার হ্যাজ নো রাইট টু টু সে নো, আপনাকে ইয়েস করতে হবে। বাট এই জন্য দেয়ার আর সাম ব্লকস, বিভিন্ন জায়গা আছে, যেমন আপনার ইমিগ্রেশন রিফিউজি বোর্ড আছে, IRS আছে, তারপরে এরপরে খেলে। সুতরাং ওয়াইজ আনওয়াইজ এটাকে না বলে আমি বলবো যে হয়তো গভর্নমেন্ট মনে করেছে যে দিস ইজ দ্য গুড টাইম টু হ্যাভ সাম স্কিল ওয়ার্কার ইন দ্য সেন্স। তো আমি এটাকে ওয়াইজ বলবো এই সেন্সে না যে আমাদের দেখা উচিত যে আমাদের যদিও ইজ দ্য সেকেন্ড বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু হাউএভার সেকেন্ড বিগেস্ট কান্ট্রি আমরা যখন ড্রাইভ করি 7-8 ঘন্টা কিছুই দেখি না। অর্থাৎ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমেরিকার মতো না। আমেরিকার সিটিগুলো ডেন্সলি পপুলেটেড, ওরা মানে হাই স্ক্র্যাপার করে রেখেছে মানে হাউজিং এর জন্য, আমাদের ওটা করেনি। তার জন্য আনপ্ল্যান্ড ওয়েতে যেটা করেছে এটা ডেফিনেটলি একটা মানে প্রবলেম হয়েছে। সো উই আর ফেসিং। মাহবুব ভাই, আপনার কাছে আবার পরে আসবো। আমি এই ফাঁকে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে মোটামুটি একই রকমের প্রাসঙ্গিক বিষয়। যেমন আমরা দেখলাম রাজনৈতিক পরিবর্তনে আমেরিকায় ট্রাম্প আসলো ক্ষমতায়, এবং তিনি এসে অনেক কিছু বলছেন যে অবৈধ অভিবাসী যারা তাদেরকে বের করে দিবেন, ইকোনমিকে টাইট করবেন, নানা কিছু বলছে। এবং কানাডার সাথে তো আমেরিকার একটা স্ট্রং ট্রেড আছে। ট্রাম্প আসার পরে এটার কি আমাদের অর্থনীতিতে কোনো নেতিবাচক কিছু করতে পারে? কি মনে হয় আপনার? ধন্যবাদ কাজীবাবু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সহ আলোচক মাহবুব, তোমাকে শুভেচ্ছা। মাহবুব একজন প্রফেশনাল শুধু না, গান কবিতার জগতে একজন প্রতিভাবান লোক। ডোনাল্ড ট্রাম্প অলরেডি বললেন যে আসার পরপরই কানাডা এবং মেক্সিকোর উপর 25% ট্যারিফ ইম্পোর্ট করবেন। তোমার দর্শকদের জন্য বলছি, ট্যারিফ সিম্পলি একটা ডিউটি, ইম্পোর্ট ডিউটি। সো ডোনাল্ড ট্রাম্পের 25% ট্যারিফ বসানো মানে হলো আমেরিকা কানাডা থেকে যে ইম্পোর্ট করবে যে জিনিসগুলো, সেগুলোর আগের যে দাম ছিল তার উপর আরো 25% ট্যাক্স দিতে হবে আমেরিকাতে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলে যে এটা কানাডার লোকজন পে করবে, আসলে কিন্তু যারা কিনে জিনিসটা তারাই পে করে। সো এটা সরাসরি ফলাফল হলো যে কানাডার যে এক্সপোর্ট আমেরিকাতে, সেগুলো আলটিমেটলি কানাডিয়ান কনজিউমারদের কাছে দাম বেড়ে যাবে। কারণ কোম্পানিগুলো যখন কানাডা থেকে এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করবে আমেরিকান কোম্পানি, তারা বিক্রি করার আগে তার একটা বড় অংশ কনজিউমারদের উপর চার্জ করবে, নতুন প্রাইস সেট করবে। এক্স্যাক্টলি। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এটার গুরুত্ব কতটুকু। তাই তুমি যেটা বললা যে কানাডা এবং আমেরিকা এদের মধ্যে যে ট্রেড, এটা একটা বিশাল আকারের। আর ওভারঅল তুমি যদি ধরো এক্সপোর্ট কানাডার ইকোনমির 1/3, 1/3। সো $2 ট্রিলিয়ন ইকোনমিতে এক্সপোর্ট 700 বিলিয়নের মতো। তো 700 বিলিয়নের 75% হলো আমেরিকাতে যায় এক্সপোর্টের। তার মানে $500 বিলিয়ন বাৎসরিক এক্সপোর্ট আমেরিকাতে যায়। তো এই $500 বিলিয়ন উপর যখন ট্যারিফ বসাবে, এটার প্রাইস যখন বেড়ে যাবে, সেই হিসাবে যদি ডিমান্ড কমে যায় তাহলে কানাডা will be significantly affected, কারণ আমাদের 1/3 of the economy is এক্সপোর্ট, তার 75% হলো আমেরিকাতে। তো এটার ফলাফল কি হবে? এটার প্রথম ফলাফল হবে যে প্রোডাকশন হয়তো কম হবে, যেসব এক্সপোর্ট গুডস আছে। প্রোডাকশন কম হলে এমপ্লয়মেন্ট কম হবে, কানাডার জিডিপি ওভারঅল কমবে। সো কানাডার উপরে অবভিয়াসলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা, আরেকটা ইম্প্যাক্ট যেটা হতে পারে সেটা হলো যে
কানাডার ডলার আমেরিকান ডলারের এগেনস্টে ফল করার সম্ভাবনা আছে। কারণ যখন ট্রেডাররা দেখবে যে কানাডার ইকোনমি আগের মতো বাড়বে না বা হয়তো কমতেও পারে বিকজ অফ দিস ইফেক্ট, তখন ডলারের দাম কমতে পারে, যার কারণে কানাডার ইনফ্লেশন রেট যে কমার কথা সেটা হয়তো নাও কমতে পারে। সো ওভারঅল প্রোডাকশনের দিক দিয়ে আমাদের ক্ষতি হবে, আর কনজিউমারদের জন্য এটা খুব একটা লাভজনক হবে না। এটা খুব সম্ভবত কনজিউমাররা হায়ার প্রাইস ফেস করতে হতে পারে। কিন্তু মাধব ভাই, এখানে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে কুইবেকের যে প্রিমিয়ার লেগো, সে জাস্টিন ট্রুডোর সাথে যে তাদের যে কথা হলো কিছুদিন আগে, সেখানে এই ট্যারিফের ব্যাপারে লেগো প্রপোজ করছে যে আমাদেরও উচিত হলো ট্যারিফ বাড়ানো। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কানাডা কি সেই উদ্যোগটা নেবে? হ্যাঁ, এটা অনেক দেশ করে কাউন্টার মেজার, অনেকটা প্রতিবাদের মতো, কিন্তু আলটিমেটলি এটা খুব ভালো ফল বয়ে আনা না। যেটা হতে পারে যে মনে করো আমরা যদি আমাদের দিক থেকে ট্যারিফ বাড়াই দিই, তাহলে দুটো ইফেক্ট হবে। ওরা যে আমাদের থেকে যে জিনিসটা কিনছে সেটার দাম তো আমেরিকান ট্যারিফ এফেক্ট হবে, কিন্তু আমরা যেটা ইম্পোর্ট করতেছি সেখানে যদি আমরা ট্যারিফ বসাই আমেরিকা থেকে, তাহলে তো ওই ডলার ইফেক্টের উপরে আলাদা একটা ইফেক্ট হবে। আমাদের জন্য ডাবল ওয়ার্মিং, দুবার খারাপ হলো। একবার ডলারের কারণে দাম বেড়ে গেল, ডলারের মূল্য কমাতে, আরেকবার ট্যারিফের জন্য দাম বেড়ে গেল। সো এটা আলটিমেটলি আমাদের জন্য উইন উইন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাধব ভাই আপনার কাছে আবার আসবো। মাহবুব ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমেরিকাতে ট্রাম্প বলছেন যে ইলিগাল যারা আছে তাদেরকে বের করে দেবেন। সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের এদিকে কানাডাতে মানুষজন আসার চেষ্টা করবে, সেক্ষেত্রে আমাদের তো একটু লোড পড়বে না? সেটা কি মনে হয় আপনার? শিওর। প্রথমত যে আমি একটু ব্যাকে যাই, সেটা হচ্ছে যে ওর পলিটিক্যাল এজেন্ডার মধ্যে এটা সবচেয়ে বড় এজেন্ডা ছিল, জাস্ট টু স্টপ ইমিগ্রেন্টস, ইলিগাল ইমিগ্রেন্টস, বিকজ এখন এটা পলিটিক্যাল রিটোরিক, তারপরে এটার একটা ফ্লো অবশ্যই, কারণ কনভেনশনাল রিফিউজি আইন যদি আমরা মানি, তাহলে কেউ রিফিউজি ক্লেম করলে আমরা তাকে দেই বা ঢোকার অ্যাক্সেসটাকে আমাকে দিতে হবে। হয়তো টাইমিংটা বাড়ছে, জলটা বাড়ছে, কিন্তু অ্যাক্সেস দিতে হবে। তো সুতরাং ইয়েস, তবে হাউএভার যতটা সহজ মনে করা হচ্ছে যে ট্রাম্প আসলে সব খেদিয়ে দূর করবে, তা নয়। কারণ আপনার মেইন স্ট্রিমে তো ইমিগ্রেন্টরা কাজ করছে, তার মধ্যে বাংলাদেশে অনেকেই কাজ করছে, ওভার 10 লাখ। এরপরে দেখা যাচ্ছে যে যারা আনঅথরাইজড, আনডকুমেন্টেড যে সমস্ত ইমিগ্রেন্ট আছে, তার ভিতরে যারা অলরেডি those the people who have been served the notice of deportation, এর মধ্যে দু রকম আছে, একটা হচ্ছে ডিপোর্টেশন সেন্টারে যারা আছে অথবা আউট অফ দ্য সেন্টার, এদেরকে তাদের বার করতে হবে আগে, বিকজ ইউ ক্যানট। ক্যানাডার নিয়ম হচ্ছে, আমেরিকান নিয়মটা হচ্ছে যে ওয়েল দুটো সিনেট তার দখলে, সবকিছু দখলে, মানে এই না যে ট্রাম্প যা কিছু তা করতে পারলো। আর আরেকটা হচ্ছে যে এই প্রসেসটা, এটা হচ্ছে প্রসেস, কারণ দুটো হাউসেরই তো আপনার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান গভর্নমেন্ট যেটা আছে, তো এদের ভেতরে ট্রাম্প যে ল্যান্ডস্লাইড সব আমার একভাবে নিয়ে যাবে তা না। আর আরেকটা কথা চিন্তা করে দেখেন, এখানে মাথাতে আছে ইকোনমিস্ট, how do you think that deportation cost a lot of money? Lot of money, কারণ আপনার কনভেনশন আইন যদি মানতে চান, তাহলে একটা ডিপোর্টেড তাকে আপনার ওই রাইটটা দিতে হবে, সেই রাইটটা দেওয়ার জন্য। এখন আমরা যেটা আশা করছি বা আশঙ্কা করছি, যেটা ধাক্কা আসবে, কারণ 9,000 প্রায় কিলোমিটার আমাদের অরক্ষিত বর্ডারটা, হোল বর্ডারটা। আচ্ছা, সুতরাং 9,000 তো আর সম্ভব না এটাকে করা, কিছু একটা আসবে। সেটা শুধু আমরা বাংলাদেশের শহরতে চিন্তা করছি কেন, না আমরা তো হোল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড চিন্তা করছি। তবে আমি যা মনে করি যে ধাক্কাটা আসবে, সে ধাক্কাটা তো এসেই গেছিল একবার, ঠিক না? আর এখন তো যেহেতু ওভার দ্য ইয়ার্স এটা করছে, দ্য পয়েন্ট অফ এন্ট্রিতে হয়তো ব্যবহারটা আগে ভালো ছিল, এখন খারাপ। হয়তো আগে 1 ঘন্টা ছেড়ে দিত, এখন 48 ঘন্টা ছাড়ছে না। কিন্তু যদি আইন মেনে তারা আসে এবং যদি তা কিছু করে, তাদেরকে না করতে পারবে। হাউএভার আমাদের ক্যানাডিয়ান অথরিটির উচিত
বর্ডারটাকে সিকিউর করা আমাদের উচিত, আমাদের স্বার্থেই। মাধব ভাই, আপনার কাছে আমার শেষ যে বিষয়টা জানা সেটি হচ্ছে যে কানাডাতে ইনফ্লেশন রেট কমছে, ইন্টারেস্ট রেটও কমছে। এই সময় আমাদের কোনো ইনভেস্টমেন্ট বা বাড়ি কেনা বা কোনো সেভিংসে যাওয়াটা কতটুকু যৌক্তিক, বা কি মনে করেন, কি অবস্থাটা এই মুহূর্তে? খুবই প্রাসঙ্গিক ব্যাপার। প্রথমত বাড়ি কেনার ব্যাপার। কেউ যদি দীর্ঘদিন এদেশে থাকে তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে ছোট হোক তবুও নিজের একটা ঘর, নিজের একটা বাড়ি যত শীঘ্র সম্ভব শুরু করা যায় ততই ভালো। বেশিরভাগ মানুষের সারা জীবনের এদেশে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট আলটিমেটলি হবে তার বাড়ি। আমার পরামর্শ হলো যে খুব বেশি দামের বাড়ি কিনতে না গিয়ে এই মুহূর্তে যে কোনো সময়, যে কোনো সময় যতটুকু তুমি অ্যাফোর্ড করতে পারো মনে হচ্ছে তার চেয়ে কিছু কম, তাহলে একটা সেফটি মার্জিন থাকলো, তোমার একটু প্রেশারও কম থাকলো। আচ্ছা, এবার তোমার লো ইন্টারেস্ট রেট সিচুয়েশনের কথা বলো। যদিও এখনকার ইন্টারেস্ট গত 2 বছর আগের ইন্টারেস্টের মতো অত লো না, এখন তোমার 4-5% মর্গেজ। এক সময় তো 2% এর নিচে, ইভেন আন্ডার 2%, আন্ডার 2%, 1.8। হ্যাঁ, সো বাট আমি বলবো যে শুধু যদি ইন্টারেস্ট রেটের কথা চিন্তা করো তাহলে মেবি অ্যাটলিস্ট ওয়েট ফর অ্যানাদার ফিউ মান্থস, কারণ ব্যাংক অফ কানাডা আবার ইন্টারেস্ট রেট কাট করার একটা সম্ভাবনা আছে। এবং তারা যদি একটু বড় পরিমাণে কাট করে ইন্টারেস্ট রেট তাহলে হয়তো মর্গেজ রেট আরও কিছুটা কমতে পারে। সেটা একটা বিষয় যে যদি লো ইন্টারেস্ট রেট অ্যাডভান্টেজ নিতেই হয় তাহলে কয়েক মাস ওয়েট করা হয়তো বেটার হতে পারে। আচ্ছা মাধব ভাই, আসলে কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের শেষ করতে হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য মাধব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মাহবুব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ এনআরবি টিভি এবং কাজী আলম বাবু ভাইকে আমাদের আমন্ত্রণ জানার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি রাবেয়া হোসেন আপনাদের সাথে আছি মন্ট্রিয়াল সংবাদ নিয়ে। শুরুতেই ফোবানা সম্মেলনের খবর। আগামী বছর মন্ট্রিয়ালে আবার অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন, আর এই সম্মেলনের আয়োজক সংগঠন এবার কানাডা বাংলাদেশ সলিডারিটি। সংগঠনটি অতি সম্প্রতি স্থানীয় এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। হ্যালো মন্ট্রিয়ালের ক্যামেরায় চলুন দেখে আসি এই অনুষ্ঠানের কিছু অংশবিশেষ। আগামী 2025 সালের 29, 30, 31 3 দিন ব্যাপী অগস্টের আমরা ফোবানা করব। ফোবানার হোস্ট অর্গানাইজেশন হিসাবে কানাডা বাংলাদেশ সলিডারিটি মনোনীত এই আগামী বছরের জন্য আমরা গত 30-31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী মিশিগান যে ফোবানা 38তম কনভেনশন হয়েছিল সেই কনভেনশন থেকেই আমরা নির্বাচিত হয়েছি, এবং আজকে এই মিটিংটি আসলে আমরা ডেকেছি সলিডারিটির ভলান্টিয়ার্সদেরকে এই প্রোগ্রামটা সম্পর্কে একটু অবগত করা। সকল সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে সদরেদা আছেন, সদরা সুজন সিবিএনএ, এখানে আছেন আমাদের কাজী আলম বাবু এনআরবি টিভি, এখানে আছেন আমাদের তানবীর ইউসুফ রনি যমুনা টিভি এবং বাংলা মেইল, এখানে আছেন সবুর ভাই, সবুর ভাইয়ের হচ্ছে এসএম টিভি, এখানে আমাদের মিডিয়ার আরেকজন আইকন আছেন আমাদের খুবই মানে সহযোগিতা সবসময় আমাদের আরিফ সিদ্দিকী সেতু ভাই আছেন। আমরা ফোবানা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে এই সম্মেলনকে সফল করার জন্য যত ধরনের সহযোগিতা আমরা সবই করব। আমি আশা রাখি আপনাদের 39তম ফোবানা সম্মেলন নিয়ে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান চৌধুরী। সো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ফোবানা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। উজ্জ্বল করে ফেললো একটা হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাভাদা এবং লিগ অফ আমেরিকা, তারা বললো এই বছর তারা করতে পারবে না, তারা আগামী বছর করবে, এবং আমাদের যে লাস ভেগাস নাভাদার যে সংগঠন তারা বললো তারা এই বছর রেডি না। তো অটোমেটিকলি সলিডারিটি এই সম্মেলন পেয়ে যায়,
প্রচুর করতালির মাধ্যমে আমরা আবার আপনাদের এই মন্ট্রিয়ালে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরের মতো এবারও বৃহত্তর চট্টগ্রাম জেলা সমিতি স্থানীয় এক রিসেপশন হলে আয়োজন করে এই অনুষ্ঠানের। হ্যালো মন্ট্রিয়ালের ক্যামেরায় এই অনুষ্ঠানের কিছু অংশ। হৃদয় নাহাসে এলে তাই নূরের রবি মানবের ধ্যানের আকাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। এবারে পূজার খবর। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বাংলাদেশিদের তত্ত্বাবধানে পৃথক দুটি মন্দিরে উদযাপিত হয়েছে এই পূজা উৎসব। প্রথমেই সনাতন ধর্ম মন্দিরে অনুষ্ঠিত এই পূজা উৎসব তানভীর ইউসুফ রনির ক্যামেরায়। মন্ট্রিয়ালে প্রায় গত এক সপ্তাহ থেকে আয়োজিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, যেটা হিন্দু ধর্মের সব থেকে বড় একটা দুর্গোৎসব, হিন্দু বাঙালিদের একটা সব থেকে বড় উৎসব। আমরা খুবই আনন্দিত যে এত জমজমাট ভাবে মন্ট্রিয়ালে এই বিদেশে আমরা এই দুর্গোৎসবটা পালন করতে পারছি। সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই। এই মন্দির মন্ট্রিয়ালের সমস্ত সনাতনী ভাইরা আমরা অতি উৎসাহে প্রচুর লোক সমাগমে এটা পালিত হয় আমাদের দুর্গোৎসব, এবং এটা বিদেশে এটা আমাদের জন্য বিশাল একটা পাওনা। এবং এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সার্বজনীন যে ইচ্ছা সবাই শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এই চিন্তা ভাবনাতেই এমন একটা প্রার্থনা সঙ্গীত প্রার্থনা আয়োজন করা হয়। পরিশেষে যেটা বলতে চাই, এনআরবিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। একই সময়ে বাংলাদেশ হিন্দু মন্দিরে উদযাপিত পূজা উৎসব এবার সদেরা সুজনের ক্যামেরায়। যাবো শেষে জানি না সেই দেশে চিরালো আছে কিনা, তবে সে আন্ধারে নিখারে গান্ধারে কে তাকে প্রাণ ধারে ফিরেছি তোমারই
যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদি উদান যায়, তাকে তো রাখা যায় না। পৃথিবীর সব মানুষ যেন শান্তিতে থাকে, একে অন্যের যেন হানাহানি না থাকে, সাম্প্রদায়িক ভাব যেন না থাকে, আমরা সবাই মিলেমিশে যেন একসাথে সারা পৃথিবীকে সুন্দর করে তুলতে পারি এবং বসবাস করতে পারি। জয় রাবে। শুভেচ্ছা। মা দুর্গা শুধু আমাদের জন্য আসেনি, মা দুর্গা এসে আমাদের সবাইকে ব্লেসিংস দেওয়ার জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন, আমরা মায়ের আনন্দ একসঙ্গে উপভোগ করি। আজকে এত মানুষ দেখে সত্যি ভীষণভাবে আপ্লুত আমি, যে অনুষ্ঠানে সবাই সহযোগিতা করছেন এবং সবাই এসছেন। এনআরবি টিভিকে বিশেষভাবে ধন্যবাদ যে ওনারা আমাদের অনুষ্ঠান এসছেন দেখতে এবং আমাদের অনুষ্ঠানটি কভার করছেন। অসংখ্য ধন্যবাদ এনআরবি টিভিকে। এবার একটি শোক সংবাদ। মন্ট্রিয়ালের সুপরিচিত সংস্কৃতিকর্মী লায়লা কবির হেমা মাত্র 48 বছর বয়সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। প্রিয় এই মুখটির অকাল প্রয়াণে মন্ট্রিয়ালের বন্ধু স্বজন আয়োজন করে এক দোয়া মাহফিলের। শরীফ ইকবাল চৌধুরীর ক্যামেরায় চলুন দেখে আসি এই আয়োজনের কিছু অংশ। لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا دار السلام. তোর বোন দুইটার জন্য আমি দোয়া করি। ওরা বড় বোনকে হারিয়েছে, বাপ মাকে হারিয়েছে খুব অল্প সময়ের ভিতরে। আপনার আজ এত সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে, আমি থ্যাঙ্কফুল টু আল্লাহ। আমি ভাবতে পারিনি আপু অনেক ছোট কাজে অনেক হ্যাপি হয়ে যায়। আপু যদি দেখতো যে এতগুলো মানুষ আমার জন্য দোয়া করছে, she will be forever grateful. জন্য এবং আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা আল্লাহ পাক যাতে আমাদের সবুর দেন, ধৈর্য দেন, এই সময়টা পার করতে পারি। এবং আপনাদের আজকাল আসার জন্য অসম্ভব কৃতজ্ঞ আমরা সবাই মন থেকে হেমার জন্য দোয়া করবেন। শুধু চাই আপনাদের কাছে মন থেকে যাতে হেমার জন্য দোয়া করবেন, যাতে সে আল্লাহ পাক থেকে জান্নাতে খুব সুন্দর একটা জায়গা দেন। মানে সে যে কত কি করছে আমাদের জন্য, আপনাদের জন্য, এটা আমি আমার মেয়ে ছেলের জন্য, ছেলেমেয়ের জন্য, এটা আমি মানে এটা বলে প্রকাশ করা যাবে না। আমার ওয়াইফের কাছ থেকে তার বিভিন্ন কথা যখন আমি শুনেছি, আমার মনে হয়েছে যে she is such a beautiful heart. So I will not say much, but তার জন্য দোয়া করছি এবং তার পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে সবর দেয় এবং আমরা কমিউনিটি সবাই যেন এরকম একত্রে থাকতে পারি। থ্যাংক ইউ। এই ছিল আমাদের মন্ট্রিয়াল সংবাদের আজকের পরিবেশনা। আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পর্যায়ে। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব মন্ট্রিয়ালের পরিচিত মুখ সুমন আহমেদের কণ্ঠে পুরনো দিনের একটি জনপ্রিয় গান শুনতে শুনতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত হোক আমার প্রিয় বাংলাদেশ। শুভরাত্রি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। সেদিনও হবে
ঝরে পড়ে ছন্দ তারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার